আর আজকে আমরা দেখবো ফ্যাসিলিটি লোকেশন। তো এই চ্যাপ্টারটা আসলে এই চ্যাপ্টারে যে টপিকটা, এই টপিকের মেইন জিনিসটা আসলে হচ্ছে টপ ম্যানেজমেন্ট বা একটা লং টার্ম ডিসিশন মেকিং এর জন্য কাজে লাগে। যে মনে করো তুমি একটা ইন্ডাস্ট্রির মালিক, তুমি একটা নতুন ইন্ডাস্ট্রি দিতে চাচ্ছ, অথবা তুমি অ্যানালাইসিস করে দেখছো যে তোমার যে এই ইন্ডাস্ট্রিতে কিন্তু আস্তে আস্তে কস্টিং বাড়ছে, তো তুমি চাচ্ছ নতুন একটা ইন্ডাস্ট্রি, যে নতুন একটা প্ল্যান্ট বা নতুন একটা ওয়্যার হাউস বা নতুন এনিথিং, যেটা আসলে তুমি এফোর্ড করতে চাইলে হয়তো ইনিশিয়ালি কিছু খরচ হবে, কিন্তু ওইটা তোমার জন্য লং টার্ম ভালো হবে। এরকম কিছু মেজার্স থেকে আসলে আমরা নতুন একটা লোকেশন সিলেক্ট করার চেষ্টা করি, সেটাকেই আমরা বলছি ফ্যাসিলিটি লোকেশন। তো এই ফ্যাসিলিটি লোকেশন সাবজেক্টের কথা যদি, টপিকটার কথা যদি বলি, এই ফ্যাসিলিটি লোকেশনে আমরা মোটামুটি একটা ধারণা পাবো যে একটা নতুন লোকেশন আসলে কখন আমরা চুজ করব, কখন আমাদের নতুন লোকেশনে যেতে হবে। তো নতুন লোকেশনের জন্য আমাদের আসলে ফোরকাস্টের ডাটা দরকার হতে পারে বা অনেক কিছুর প্রয়োজন হতে পারে। তো এটা বলা দরকার যে যেমন তোমরা যখন ফোরকাস্টিং পড়েছিল, ফোরকাস্টিং এর সাথে একটা জিনিস কিন্তু ছিল, লং টার্ম বা শর্ট টার্ম একটা জিনিস ছিল কিন্তু, যে 3 মান্থের মতো ডাটা আছে, 1 ইয়ার ডাটা আছে, বা 3 বছর বা 5 বছরের ডাটা আছে। এরকম কিন্তু ফোরকাস্টিং এর টাইম হরিজন বলে একটা জিনিস জেনারেলি পড়ানো হয়। এখন আমি জানি না তোমরা যখন পড়েছো ওগুলো মনে আছে কিনা, টাইম হরিজনের একটা ব্যাপার কিন্তু ফোরকাস্টিং এ থাকে। তো এখানেও তাই, যে আমাদের আসলে যখন লং টার্ম হরিজনে একটা জিনিস আমরা চিন্তা করব, তখন আমাদের আসলে লং টার্ম চিন্তা যখন করবো, তখন আমাদের লোকেশন নিয়েও চিন্তা করতে হবে, যে আমাদের হয়তো বা আজ থেকে 10 বছর পরে লোকেশনটা কোন জায়গায় গেলে ভালো, বা কি ধরনের লোকেশন হলে আমরা কম্পিটিটিভ ভাবে অ্যাডভান্টেজেস পাবো অন্যদের থেকে। তো এই জিনিস ফ্যাক্টর গুলা কিন্তু আমরা আসলে বেসিক্যালি কাজে লাগাতে চাবো এই ফ্যাসিলিটি লোকেশন। এবং এই চ্যাপ্টার শেষে আমরা মোটামুটি একটা ধারণা পাবো যে নতুন একটা ওয়্যার হাউস বা নতুন আমার একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে, নতুন একটা ওয়্যার হাউস বা নতুন একটা লোকেশন বা 4-5টা লোকেশন আছে, আমি কোন লোকেশনটা সিলেক্ট করব, এখন কোন কোন কারণে আমি সিলেক্ট করব সেটা জানতে পারবো। তো ওভারঅল তাহলে শুরু করে দিই, অনেকে মোটামুটি চলে আসছো তোমরা, বাকিরা তো আসবে ইনশাল্লাহ। তো আমাদের শুরু করা যেতে পারে। তো ফ্যাসিলিটি লোকেশন নিয়ে যেটা বলছিলাম, যে এটা আসলে কেন একটা লোকেশন বা একটা সার্ভিস ফ্যাসিলিটি, একটা প্ল্যান্ট আসলে কোথায় থাকা উচিত। আসলে কোথায় থাকা উচিত বলতো? কোথায় থাকা উচিত? কাস্টমার থেকে অনেক দূরে দূরে, না না, অথবা কাস্টমার থেকে কাছে এবং ট্রান্সপোর্টের হ্যাঁ, জিনিসটা দেখতে মানে হবে। মোট কথা হচ্ছে সাপ্লায়ার আমাকে যখন র মেটেরিয়াল দিবে, সেই র মেটেরিয়ালটা যেন আমি খুব কাছাকাছি পেয়ে যাই, আমার র মেটেরিয়ালের জন্য ট্রান্সপোর্টেশন কস্টিংটা যেন কম হয়। কারণ আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্ট পড়েছি, ইনভেন্টরি ম্যানেজমেন্টে একটা জিনিস ছিল হচ্ছে ইনভেন্টরি অর্ডারিং কস্ট, আর অর্ডারিং কস্টের একটা অংশই কিন্তু আসলে ট্রান্সপোর্টেশন কস্ট। জি স্যার, মনে পড়ে? ট্রান্সপোর্টেশন কস্টটা হ্যাঁ, এখন যতটুকু, তার চাইতে ট্রান্সপোর্টেশন যে টাইমটা হলো এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা তো আরো বড় ফ্যাক্টর, যে আমার কুইক প্রোডাক্টটা পাওয়ার জন্য কাছাকাছি হলেই একমাত্র আমরা কিন্তু পাবো, আদারওয়াইজ পাবো না। পাবো না। তো এইখানে কয়েকটা লাইন দিয়ে, এই চ্যাপ্টারটা একটু ডেসক্রিপটিভ প্রথম দিকে, বাট এন্ড অফ দ্য চ্যাপ্টার কিছু ম্যাথমেটিক্স আছে, এবং আজকের ক্লাসেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, খুব ছোট চ্যাপ্টার, হয়তো বা 10-12টা স্লাইড আছে। ঠিক আছে, তো জি আমরা স্যার। দেখে ফেলি। এখানে দেখো একটা কথা লেখা আছে, নিড টু প্রডিউস ক্লোজ টু সাপ্লায়ার অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজ টু কাস্টমার, টাইম বেসিস কম্পিটিশন, যাতে আমরা টাইমের সাথে টিকে থাকতে পারি। এবং আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা যাতে কস্টিং এর সাথেও, শিপিং কস্টিং বা আদার যে কস্টিং এর সাথে আমরা পারফেক্টলি ট্রেড অফ করতে পারি, যাতে আমরা ডিল করে চালাতে পারি। এটা আসলে বেসিক্যালি একটা লোকেশনের ক্ষেত্রে আমরা এই ধরনের প্রায়োরিটি কিন্তু থাকি। আচ্ছা, এবং এই ধরনের লোকেশনের ব্যাপারে আরো একটা জিনিস মানে মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে গিয়ে এমন একটা জায়গায় যাব যেখানে আমাদের লেবার কস্টটা কম হবে। একটা ফ্যাক্টরির ক্ষেত্রে যেখানে লেবার কস্টটা কম হবে, মানে কম টাকাতে আমি লেবার পাবো, এবং যাদের যাদেরকে আসলে কম টাকা দিলেও তারা ওই জায়গায় থাকতে পারবে, মানে হাই টেকনিক্যাল নলেজ আছে এবং কম খরচে, এরকম হলে ভালো হয়। মানে মনে করো একজন তোমার ইন্ডাস্ট্রিটা ঢাকাতে, এখন ঢাকাতে তুমি যদি একটা প্ল্যান বসাও, ঢাকাতে একটা এক্সপার্ট অপারেটর বা কেউ যদি থাকে, তাকে যে পরিমাণ টাকা দিতে হবে, মফস্বলে তাকে কম টাকা দিলেও সে সার্ভাইভ করতে পারবে, কারণ কারণ ওখানে কিন্তু জীবনযাত্রার মানটা একটু হলেও কম বা খরচ কম, লিভিং এক্সপেন্সটা কম। এইসব জিনিসগুলো কিন্তু আমরা চিন্তা করি। যেমন বাংলাদেশের টেক্সটাইল সেক্টর নিয়ে যদি কথা বলি, অধিকাংশ টেক্সটাইল সেক্টর কিন্তু গাজীপুর, নারায়ণগঞ্জ, তারপরে ওদিকে হচ্ছে নরসিংদীতেও কিছু আছে, আর ওদিকে সাভার। দেখো ঢাকা থেকে কাছাকাছি জায়গাগুলোতেই কিন্তু জোনগুলা হয়েছে, এবং প্রতিটা জায়গাতেই কিন্তু কিছু ফ্যাক্টরস না থাকলে তো এমনি তার লোকেশন গুলো হয়ে যায় না, তাই না? কিছু ফ্যাক্টরস ডেফিনেটলি যখন তারা ইমপ্লিমেন্ট করেছে বা প্ল্যান গুলো বসিয়েছে, কিছু ফ্যাক্টরস তো অবশ্যই ছিল।
তারপরে এই লোকেশন গুলা আসলে প্ল্যান্টের যারা প্রধান বা মালিক তারা কিন্তু চুজ করেছে, একদিনই হয়ে যায়নি। এখানে এই লোকেশন বা ফ্যাক্টরস গুলা কিন্তু আসলে সবার ক্ষেত্রে একরকম না, ম্যান টু ম্যান এটা কিন্তু ভ্যারি করবে। ঠিক আছে। আবার সাথে সাথে আমাদের বিএফটির কথাও বলতে পারি। যেমন আমরা প্রথম ক্যাম্পাস যখন শুরু করি, তোমরা তোমরা কিন্তু ছিলা হাউস বিল্ডিং এ। জি স্যার। এখন আবার আছি আমরা নিশাদনগরে। তো এখন হাউস বিল্ডিং ক্যাম্পাসটা হয়তোবা 5-7 বছর চেঞ্জ হইতে পারতো, এটা কিন্তু তোমরা ধরেই নিতে পারো, কারণ এটা রেন্টাল ছিল, ভাড়া। বাট এখনকার যে লোকেশনটা, ইনশাল্লাহ এটা চেঞ্জের চান্সটা কিন্তু খুব কম। এটা একটা লং টার্ম ডিসিশন ছিল হয়তোবা টপ ম্যানেজমেন্ট, তাই না? যে হয়তোবা এখানে থাকলাম, এটা আজ থেকে 20 বছর পরে ক্যাম্পাসটা এখানে থাকবে, হতে পারে এক্সপান্ড হবে, হতে পারে, কিন্তু মোটামুটি লোকেশনটা কিন্তু ওখানেই মোটামুটি ফিক্স। তো এই ধরনের কিছু ফ্যাক্টরস কিন্তু তারাও চিন্তা করেছিল। তো আমি ওভারঅল প্রোডাকশন ইন্ডাস্ট্রি গুলো নিয়ে কথা বলবো, সার্ভিস ইন্ডাস্ট্রি খুব কথা বলবো না। তারপরে কথায় কথা অনেক সময় বিএফটি এক্সাম্পল দিলে আরো তোমাদের ক্লিয়ার হবে যে আসলে আসলেই তো তাই, এরকম কিছু ফ্যাক্টরস তো অবশ্যই থাকে। ঠিক আছে। তো যাই হোক, আমরা একটু সামনে আগাই। তো দেখো এখানে বলছে প্রফিট অর্গানাইজেশন, যারা প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশন তারা কিন্তু চিন্তা করবে আসলে লাভ হবে কোথায়, মানে খরচ কম হবে। খরচ কম হলে কি হবে? কস্টিং কম হবে। আর আমাদের যেহেতু সেলিং প্রাইস ফিক্সড, তাহলে লাভ কি হবে? বেড়ে যাবে। এই প্রফিটের কথাই তারা চিন্তা করে, যারা হচ্ছে আসলে প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশন, মানে আমাদের ফ্যাক্টরি গুলো, ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি বা আদার যত ধরনের টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে, সবাই কিন্তু এটাই চিন্তা করে যে কম খরচে কিভাবে লেবার পাবো, কম টাকাতে কিভাবে র মেটেরিয়াল পাবো, কম খরচে কিভাবে আমরা আমাদের যে ম্যাটেরিয়াল গুলা বা আমাদের যে জ্বালানি আছে এগুলা পাবো, সেই জিনিসগুলো এখানে চিন্তা করা হয়। তো মোটামুটি ডেসক্রিপটিভ তো একটু রিডিং পড়লে আশা করি বুঝতে পারবা। আমি ওভারঅল ডিসকাস করে বোঝানোর চেষ্টা করলাম আসলে। আচ্ছা, কেন আসলে একটা ফ্যাসিলিটি বা একটা লোকেশনকে চেঞ্জ করার কনসেপ্টটা মানুষের মাথায় আসে? কেন বলতো? কারণ ওই লোকেশনের ডিমান্ডটা অনেক সময় কি হতে পারে? চেঞ্জ হতে পারে। যে লোকেশনে আমরা আছি সেই লোকেশনের ডিমান্ড চেঞ্জ হতে পারে। যেখানে আমরা নতুন একটা লোকেশনে যাচ্ছি সেই লোকেশনের ম্যাটেরিয়াল অ্যাভেলেবিলিটি এখনকার থেকে আরো ভালো হতে পারে। মানে র মেটেরিয়াল হতে পারে, ওয়্যার হাউসের যে প্লেস গুলা বা আদার্স। আমরা বলতে পারি অ্যাভেলেবিলিটি অফ ট্রান্সপোর্টেশন, হতে পারে যে ওখানে আমাদের যাতায়াত ব্যবস্থা এখন যে লোকেশন আছে সেখান থেকে আরো বেটার, সেই কারণেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আবার বলতেছি কস্ট, চেঞ্জ ইন দা কস্ট অর সাপ্লাই অফ লেবার, এমন হতে পারে। এই যে যেমন রিসেন্টলি একটা ঘটনা বলি, বাংলাদেশের সাথে একটা মানে ঘটনা, সেটা হচ্ছে চায়নাতে কিন্তু অনেক জাপানিজ বা অনেক বাইরের কোম্পানি কিন্তু চায়নাতে তাদের প্রোডাকশন করে। তো কোভিড-19 ইস্যুর কারণে কিছু কিন্তু তাদের কিছু হচ্ছে এক্সট্রা কিছু সুযোগ সুবিধা বা ভাতার ব্যবস্থা করতে বলেছে যারা ওয়ার্কার আছে তাদের জন্য, চাইনিজ সরকার। এই রিজনস এর কারণে সামনে কয়েক বছর এটা করতে চায় না বিধায় কিন্তু বিভিন্ন কোম্পানিগুলা চায়নার দেশটা থেকে সরে অন্যান্য কান্ট্রিতে তারা অ্যাপ্রোচ করছে, হয়তোবা ভিয়েতনাম, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান অ্যাপ্রোচ করছে যে এখানে লেবার কম খরচে আমরা কিন্তু পাবো। কেন কেন চেঞ্জ করতে যাচ্ছে তারা? বিকজ তাদের অবস্থা হচ্ছে এরকম যে এখন চায়নাতে যে খরচ বেড়ে যাচ্ছে, উইথ দ্য রেসপেক্ট অফ চায়না, বাংলাদেশ যদি চিপার হয় তাহলে কেন বাংলাদেশে তারা আসবে না? তাই না? কেন তাহলে তারা চেঞ্জ করলো? হুট করে তাদের কস্টটা বা কোনো একটা ইস্যুর কারণে এটা বেড়ে গেছে কস্টিংটা। এই কারণে চেঞ্জ ইন দ্য কস্ট অর দ্য সাপ্লাই অফ লেবারের অ্যাভেলেবিলিটি কমে যেতে পারে। হতে পারে রুলস এন্ড রেগুলেশনস। অনেক সময় সরকারি রুলস, এই যে যেমন সরকারি রুলস এর কারণে কিন্তু এটা হলো। যেমন আরো একটা কথা বলি, বিএফটি নিয়ে কথা বলি। যেমন বিএফটি হচ্ছে বাংলাদেশের একটা লিডিং প্রাইভেট ইউনিভার্সিটি। এখন প্রাইভেট ইউনিভার্সিটি একটা সরকারি ইউজিসি রুলস আছে। রুলস হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটির অবশ্যই একটা পার্মানেন্ট ক্যাম্পাস থাকতে হবে। যখন এই রুলসটা মানতে হবে তখন কিন্তু অবশ্যই টপ ম্যানেজমেন্টকে চিন্তা করতে হয়েছে যে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসটা তাহলে কোথায় হলে আমাদের জন্য সুন্দর হয়। তারা হয়তোবা সর্টিং করা শুরু করেছে, খুঁজে বের করা শুরু করেছে এবং বিভিন্নভাবে এনালাইসিস করে, কিভাবে এনালাইসিস করেছে মানে আমাকে তো আর বলেনি। তারপরে আমরা কিভাবে বিভিন্নভাবে এনালাইসিস করতে পারি, করে তারপরে ফাইনালাইজ করে তারা নিষাদনগরে এটা সেট করেছে। এটা রুলস এন্ড রেগুলেশনের কারণেও কিন্তু হতে পারে। শুধু যে তাদের, হ্যাঁ হতে পারে তাদের অ্যাস্থেটিক কোনো রিকোয়ারমেন্টও ছিল যে আরো বড় জায়গা, কারণ আমাদের জায়গা হচ্ছিল না। তবে এটা কম বেশি জানো সবাই যে আমাদের হাউস বিল্ডিং ক্যাম্পাসে জায়গা হচ্ছিল না, আমরা আজমপুর ক্যাম্পাস ভাড়া নেই। তারপর ওটা হচ্ছিল না, তখন আমরা বিএনএস এও মনে হয় একটা ফ্লোর ভাড়া নিয়েছিলাম, মনে পড়ে? বিএনএস এ আমাদের ল্যাব গুলা ছিল, ফিজিক্স কেমিস্ট্রি ল্যাব গুলা ছিল। জি স্যার, 9 তলা হ্যাঁ, নিচে। এই তো তোমরা তো মানে একবারে প্রথম দিকের সময়কার কথা, ফার্স্ট সেমিস্টার, জি স্যার। এই আর কি। তখন হয়তো আবার ছোটাছুটি করা লাগতো বিভিন্ন ক্যাম্পাসে। তাই না? তো যাই হোক, তো
আদার্স আরো কথা বলছিলাম যে চেঞ্জ ইন দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য র মেটেরিয়াল, যেখানে এমন হতে পারে আমি যেখানে নতুন জায়গায় যাব ওখানে র মেটেরিয়াল অ্যাভেলেবিলিটি আগের জায়গা থেকে অনেক বেশি। এইসব অনেকগুলা ফ্যাক্টরস এর কারণে কিন্তু কি হতে পারে, অবশ্যই আমার লোকেশনটা চেঞ্জ করা লাগতে পারে, একটা রিপ্লেস করার সুযোগ আসতে পারে, বা আমার অপশন নাও থাকতে পারে। ওকে, তো এর পরের স্লাইডে যাই আমরা। তো কেন আসলে এটার ইম্পর্টেন্সটা কি, লোকেশন চেঞ্জ করলে ইম্পর্টেন্সটা কি? ওই যে আমি একটা বেটার জায়গায় গেলে হতে পারে আমি কাস্টমারের খুব কাছাকাছি চলে যাব, হতে পারে আমি একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবো কম্পিটিশনে, আমার যাতে আমার সাথে আলাদা আলাদা যে কোম্পানিগুলো আছে তাদের থেকে আমি কিন্তু কম্পিটিটিভ ভাবে একটা অ্যাডভান্টেজেস পাবো। এসব চিন্তা যখন একটা কোম্পানির মালিক করবে বা একটা প্রতিষ্ঠানের মালিক, অথবা তুমি একটা ছোট একটা গ্রোসারি শপের মালিক, সবাই কিন্তু এই চিন্তা করবে যে আমার লোকেশনটা চেঞ্জ করলে হতে পারে কাস্টমার আমার দোকানের প্রতি আরো বেশি আকৃষ্ট হবে, কারণ আমার পুরো দোকানের সাইজটা বড় বা এমন ভাবে সাজানো যাবে যাতে কাস্টমাররা দোকানে আসবে। তখন কিন্তু তুমি ডেফিনেটলি একটা কম্পিটিশনে টিকে থাকতে সক্ষম হবা, বা ইউ গেট সাম কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেন আদার্স। ঠিক আছে, এবং এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা কিভাবে হতে পারে? কস্টিং তো ডেফিনেটলি। এই যে দেখো, লোকেশন এফেক্ট দা direct cost by to and from transportation from the location and cost of the labor and others. তো এই তুমি যখন নতুন লোকেশনে গেলা সেখানে হয়তো বা অনেক কম খরচে দেখো ডেলিভার দ্য প্রোডাক্ট এট এ চিপ প্রাইস, এবং এটা কিন্তু কি করবে তোমাকে, ইউ হেল্পস টু কমবেট দা, কমবেট মানে কি, এটা মারামারির মতো নাকি? কমবেট মানে ওই যে আর কি, মানে আমি টিকে থাকার মতো, কম্পিটিশনে আমাদের টিকে থাকার যে ব্যাপারটা সেটা কিন্তু সহজ হবে, আমি টিকে থাকতে পারবো, বা তার সাথে একটা প্রতিযোগিতা করে আমি আগিয়ে থাকবো, এটা বলা হয়েছে। সেকেন্ড তো অবশ্যই যে আমাদের নতুন লোকেশন, গুড লোকেশন আসলে কি হতে পারে, যে যে এমন হতে পারে যে গুড লোকেশন অনেক সময় অনেক কোম্পানির ক্ষেত্রে এমন হতে পারে যে একটা ইনভেস্টমেন্টের যে একটা ইস্যু থাকে, এই কারণে যদি তারা সঠিক লোকেশনটা সিলেক্ট না করতে পারে তাদের কস্ট কিন্তু অনেক কি হতে পারে, বেড়ে যেতে পারে। এই জন্য বেড়ে ভালো একটা নতুন লোকেশন যদি খুঁজে, ভাড়াও কম, হয়তোবা লেবার কস্টও কম, কিন্তু হয়তো ইনিশিয়াল একটা ইনভেস্টমেন্ট হবে, ওইটা যদি ব্যাংক লোন বা অন্য কোনো ভাবে ম্যানেজ করা যায়, বা তার কোনো আদার্স কোনো ক্যাশ টাকা বা আদার্স কোনো অ্যাসেট থাকে, সেটা দিয়ে, অ্যাসেট তো তোমরা চিনো, অ্যাসেট তো অ্যাকাউন্টিং পড়েছো, এবার তো অ্যাসেট চেনার কথা, তাই না? জি স্যার। হ্যাঁ, তো এই সবগুলা ফ্যাক্টর যদি থাকে তাহলে কিন্তু আমরা অ্যানালাইসিস করে আমরা কস্টটা চিন্তা করে কিন্তু আমরা নতুন লোকেশনে যেতে পারি। এটা আমাকে কস্টের দিক দিয়েও একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে। আর থার্ড পয়েন্টে দেখো কি বলেছে, ইনডিরেক্ট বেনিফিট। এটা খালি চোখে দেখা যায় না, বাট এটা একটা বিশাল একটা ইম্প্যাক্ট ফেলে, পজিটিভ একটা মানে গুডউইলের মতো। একটা এক্সাম্পল দেই। আচ্ছা, তোমরা যখন ভর্তি হইতে আসছিলা ভার্সিটিতে তখন মনে পড়ে ক্যাম্পাসটা দেখে কি অত অ্যাট্রাকটিভ মনে হয়েছিল? না স্যার, মনে আউটফিল্ডিং এ তো মার্কেটে বেশি জাস্ট যায়। একটা বিল্ডিং দেখেছো, এবং মানে সাইকোলজিক্যাল ভাবে যদি বলি, ব্যাপারটা এরকম ছিল যে শুনেছো যে বা কেউ তোমাদের বলেছে বা তোমাদের গার্ডিয়ান হোক বা তোমরা কোনোভাবে ইনফরমেশন পেয়েছো এটা, যে এই ভার্সিটির টেক্সটাইল সেক্টরে এদের প্রসপেক্টটা খুব ভালো, টেক্সটাইলের জন্য খুবই স্পেশালাইজ একটা ইউনিভার্সিটি, পড়লে আমাদের জন্য ভালো হবে, এই শুনে আসছো, কিন্তু ক্যাম্পাস দেখে খুব অ্যাট্রাকটিভ লাগার মতো কিছু ছিল না, না ছিল? স্যার, বাট না রাইট ছিল না। নাও অনেকেই একটা, বলতো যে ক্যাম্পাসে হ্যাঁ একটা ফিল নেই। হ্যাঁ, কিছুই নাই, মানে খুঁজেও পাওয়া যায় না অনেক সময়, মানে এত ছোট করে লেখা, হ্যাঁ, খুঁজেও অনেক সময় পাওয়াটা টাফ হয়ে যায়। তো কিন্তু এখন একটা স্টুডেন্ট যে হয়তো ফর্ম তুলতে আজকে আসলো বিএফটি ক্যাম্পাসে, হ্যাঁ, হতে পারে ভিতরের কথা তারা সে জানে না, কিন্তু ফিজিক্যাল ভাবে দেখে সে কিন্তু একটা একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে ক্যাম্পাসের প্রতি, অ্যাট্রাকটিভ বা অ্যাস্থেটিক ভিউর কারণে। জি স্যার। এটা একমাত্র লোকেশন চেঞ্জ করার কারণেই হয়েছে, কারণ এমন একটা লোকেশন, এই পাশে নদী, এই পাশে আবার প্রকৃতিটা খুব সুন্দর, আবার ক্যাম্পাসটাও খুব সুন্দর, সব মিলায়ে একবারে কি দুই দুই চার নাকি? এই জন্য কিন্তু ডেফিনেটলি যে কেউই এটা কিন্তু ইনডিরেক্টলি একটা বেনিফিট, এটা একটা রেপুটেশন ক্রিয়েট করছে। আরেকটা জিনিস হচ্ছে, ডেফিনেটলি তোমাদের গ্রাজুয়েট যারা বা এখানকার গ্রাজুয়েট যারা, তারা তো ভালো ভালো জায়গায় জব করছে, এটা তো স্বাভাবিক। পাশাপাশি যারা এগুলো জানেও না তারাও কিন্তু এই জাস্ট অ্যাট্রাকটিভ একটা দেখেই, অ্যাট্রাকটিভনেস দেখেই কিন্তু অনেক সময় অ্যাট্রাক্ট হতে পারে যে না এটাতে পড়লে ভালোই লাগবে, খারাপ হবে না, ঠিক না? তো এটা কিন্তু এটা একটা ইনডিরেক্ট বেনিফিট বলা যেতে পারে, ঠিক আছে? মানে এটা কিন্তু আসলে প্ল্যানিং এ ছিল না, বাট এটা আমরা ফিজিক্যাল মানে একটা এডিশনাল ভাবে পাচ্ছি, স্যার। এই আর কি। তো যাই হোক, আমরা সামনে কিছু যাই, ডেসক্রিপটিভ অংশ আর খুব বেশি নাই, আমরা ম্যাথমেটিক্স চলে আসবে। তো কি কি ফ্যাক্টরস আসলে আমাদের কাজ করে লোকেশনটা চেঞ্জ করার ক্ষেত্রে, চলো দেখি।
একটা হচ্ছে রিজিওনাল ফ্যাক্টর, মানে এলাকা ভিত্তিক যে ব্যাপারটা, একটা হচ্ছে কমিউনিটি, মানে ওই এলাকার যে স্কুল কলেজের ব্যবস্থা বা আদার্স কিছু ইস্যুস সেগুলা। আর একটা হচ্ছে সাইট রিলেটেড, মানে সাইটের সাথে আদার কিছু ফ্যাক্টরস থাকতে পারে, যে সাইটে ওখানে ওই সাইটে অনেক বড় জায়গা পাওয়া যাচ্ছে, ওই সাইটের অথবা গ্যাসের অ্যাভেলেবিলিটি অনেক বেশি, এরকম অনেকগুলো ফ্যাক্টরস কিন্তু চলে আসে। কমিউনিটি কনসিডারেশন, এগুলো প্রতিটারই কিছু কিছু পয়েন্ট আছে। আমি জাস্ট এগুলোর পয়েন্ট গুলো একটু বলবো, তোমরা এই পয়েন্ট গুলো একটু মনে রাখলেই হবে, এগুলোর জন্য খুব ডিটেলস ইনডেপথে যে পড়ার কোনো প্রয়োজন নাই। তো ফার্স্ট হচ্ছে রিজিওনাল কনসিডারেশন যদি বলি, রিজিওনাল ফ্যাক্টরস, লোকেশন অফ র মেটেরিয়াল হতে পারে, হতে পারে যে আমাদের এমন হতে পারে লোকেশন অফ দ্য মার্কেট, তারপরে এমন হতে পারে লেবার ফ্যাক্টরস হতে পারে, যে আমাদের যে লেবার্স গুলা, সেখানে লেবার্স খুব ইজিলি পাওয়া যায়। রিজনাল একটা বিভিন্ন এলাকাতে, কিন্তু সব জায়গাতে লেবার পাওয়াটা এত সোজা না। এখন উত্তরার সেক্টরের ভিতরে যদি কোনো গার্মেন্টস দেওয়ার কেউ চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু একটু কঠিন ওখানে লেবারটা পাওয়া, রাদার দেন আমরা যদি একটু মফস্বলের দিকে যাই, ওখানে কিন্তু ওয়ার্কার বা লেবার পাওয়াটা একটু হলেও সোজা হবে। কারণ এখানে পাওয়া যেতে পারে, কিন্তু বেশি টাকা দিতে হবে, তাছাড়া কি হবে না, পাওয়াটা একটু কঠিন হবে, কারণ এখানে জীবনযাত্রার মানটা একটু হলেও এক্সপেন্সিভ ওই মফস্বল বা অন্য যেগুলো জায়গাগুলা থেকে। তো যাই হোক, যেটা বলছিলাম, যে আবার ক্লাইমেট একটা বিশাল ইস্যু, যে ক্লাইমেটের কারণেও কিন্তু দেখা যেতে পারে যে আমাদের কি সব জায়গার ক্লাইমেট বা আবহাওয়াটা কিন্তু একরকম না। তো এই সব মিলিয়ে যদি আমরা বলি, যে ওভারঅল রিজনাল ফ্যাক্টর গুলোর কারণে কিন্তু আমরা দেখতেছি যে আমার ওই লোকেশনে র মেটেরিয়ালটা খুব ভালো পাওয়া যাচ্ছে, তাহলে কিন্তু আমরা কিন্তু অবশ্যই অবশ্যই চেষ্টা করতেই পারি যে ওখানে ম্যাটেরিয়াল গুলা আমরা হয়তোবা সহজে যেহেতু পাচ্ছি, মার্কেটের খুব কাছাকাছি আছে, এইসব চিন্তা করে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই এই ধরনের ম্যাটেরিয়াল গুলা ওখানে চুজ করতে পারি বা সিলেক্ট করতে পারি। ঠিক আছে। আবার যদি যেটা বললাম, যে আদার যে ফ্যাক্টরস গুলা আছে সেগুলা যদি এবার বলি, সেটা একটু খেয়াল করো তোমরা, যে কমিউনিটি কনসিডারেশন, কোয়ালিটি অফ লাইফ, যে যেই জায়গাতে আছি ওই জায়গার মানুষের জীবনযাত্রা বা তার লাইফের স্ট্যান্ডার্ডটা কেমন। সব জায়গাতে লাইফ স্ট্যান্ডার্ড একরকম না, যেখানে যেরকম সেভাবে কিন্তু আমাকে লোকেশনটা চুজ করতে হবে। আমার প্রোডাক্ট যেরকম, সেই প্রোডাক্টটা আসলে একটা হয়তো ফার্স্ট ক্লাস সিটিজেন যারা, তাদের জন্য দরকার, তাহলে ওরকম কমিউনিটি কনসিডারেশনের জন্য আমরা ওরকম জায়গাগুলোতে যেতে হবে আমাদের নতুন প্রোডাক্ট বা আমরা লোকেশনের জন্য। ঠিক আছে। আবার সার্ভিসেস, ওখানে কি ধরনের সুযোগ সুবিধা আছে, এখন মেডিকেল ইস্যুস গুলা বা আদার যে বেসিক যে স্কুল কলেজ বা জিনিসগুলা, সেগুলা ঠিক মতো আছে কিনা। তা আবার অ্যাটিটিউডটা কি, ওখানকার কমিউনিটি অ্যাটিটিউড কি। সব জায়গার কমিউনিটি কিন্তু অ্যাটিটিউড পজিটিভ নাও হতে পারে। তো এই সব জিনিসগুলা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপর ট্যাক্সেস, এটা একটা বিশাল ইস্যু, যে সরকার যে ট্যাক্স দিয়েছে, সরকারের যে ট্যাক্সের যে ইস্যুগুলা, সেগুলা কি অবশ্যই অবশ্যই আমরা ঠিক মতো ঠিক মতো এফোর্ড করতে পারছি কিনা, আমার ইন্ডাস্ট্রি এফোর্ড করতে পারছে কিনা। সরকারি ট্যাক্স কিন্তু সব জায়গায় একরকম না। ঠিক আছে। বা সব লোকেশনে কিন্তু সব ধরনের তুমি ফ্যাক্টরি দিতে পারবা না। ঠিক আছে। এনভায়রনমেন্টাল রেগুলেশনও আছে কিন্তু। যেমন বিভিন্ন এলাকাতে, যেমন ধরো হুট করে একটা রেসিডেন্সিয়াল এলাকাতে তোমরা যেখানে হাই নয়েজ হয়, খুব হাই নয়েজ হয়, যেমন মেটাল তৈরি করা হয়, এই ধরনের ইন্ডাস্ট্রি গুলা সেখানে দেওয়ার রুলস নাই। দিলে কি হবে, এটা সাউন্ড পলিউশন হবে। এই কারণে এটা এমন জায়গায় দিতে হবে যেখানে এই ধরনের মানুষজন খুব কম থাকে। ঠিক আছে, মানুষের কমিউনিটি খুব কম, সেই জায়গায় আমরা কিন্তু এটা দিতে পারি। ওকে, যেটা বলছিলাম, যে তারপরে হচ্ছে ইউটিলিটিস, যে ওখানে আমাদের ইলেকট্রিসিটি বা আদার যে কস্টিং গুলো, এই কস্টিং গুলা কেমন, সেই জিনিসগুলো একটু দেখতে হবে। এবং ডেভেলপার সাপোর্ট, যে ওখানে চাইলে নতুন ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার যে ব্যাপারগুলা, সেগুলাও কিন্তু আমাদের কনসিডারেশনে রাখতে হবে। আর সাইট রিলেটেড, সাইডে আসলে ল্যান্ডটা কি ঠিক মতো আমরা বড় সড়ো ল্যান্ড পাচ্ছি কিনা, বা ট্রান্সপোর্টেশন ওখানে ওই যে ল্যান্ডটা, সেই ল্যান্ডটার কাছাকাছি ট্রান্সপোর্টেশন যাওয়া পসিবল কিনা, এনভায়রনমেন্টাল কন্ডিশন গুলো কোনো সমস্যা আছে কিনা, যে ওখানে এনভায়রনমেন্টাল কোনো ইস্যু আছে কিনা, যেটা আসলে যেমন এনভায়রনমেন্টের যে ব্যাপারটা, সেটা আমি পরিষ্কার করে বলি। যেমন সব জায়গার কিন্তু এনভায়রনমেন্টাল বা র মেটেরিয়াল বা রিসোর্সেস কিন্তু সেম না। গাজীপুরে বা নারায়ণগঞ্জের একটা বড় সুবিধা হচ্ছে ওখানে কিন্তু
আমাদের প্রাকৃতিক যে ন্যাচারাল গ্যাস যেটা আর কি সেইটা কিন্তু অ্যাভেলেবিলিটি আছে, এবং এইটা যদি থাকে এটা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক সুবিধা দেয় ইয়েদেরকে। কারণ সিলিন্ডার গ্যাস থেকে আমাদের যে লাইনে যে তিতাসের গ্যাস যেগুলো, এটা কমার্শিয়াল রেট হলেও অনেক সস্তা অন্যগুলা থেকে। ঠিক আছে। আবার যদি বলি যে পানি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ওয়াটার কিন্তু একটা বিশাল ইস্যু। ওয়াটার কিন্তু একটা বিশাল ইস্যু। এখন ওয়াটার যদি পিউরিফাইড বা ক্লিন না হয় তাহলে কিন্তু আমার ডাইং করাটা একটু হলেও ডিফিকাল্ট হবে। তো এইসব কনসিডারেশন গুলা কিন্তু আমাদেরকে রাখতে হবে, এবং যেই সাইটে আমি কাজ করব ওই সাইটে কোনো লিগাল ইস্যু আছে কিনা, যে এই ধরনের এইসব জায়গাগুলাতে। যেমন অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে মাঠান জমি যেখানে হয়তো বা ধান ক্ষেত আছে তার পাশে কিন্তু তুমি একটা হুট করে একবার টাইপ সি টাইপের ইন্ডাস্ট্রি বানাতে পারবে না, যেখানে একেবারে হিউজ টাইপের কেমিক্যাল লাইক ট্যানারি শিল্প করতে পারবে না। এরকম কিছু রুলস, লিগাল রুলস ফ্যাক্টরস থাকে। এই সবগুলা কনসিডারেশন করেই কিন্তু আমরা নতুন লোকেশনকে চুজ করি। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারলা তোমরা? মানে শুনতে পাচ্ছ তো না? অনেকেই জি কথা স্যার। বলছো না। ওকে, দ্যাটস গুড। ঠিক আছে। তো আমরা এবার আসবো দুইটা মেথড, যে ফ্যাসিলিটি লোকেশন কিভাবে বের করতে হয়। দুটো ম্যাথমেটিক্যাল মেথড আছে। একটা হচ্ছে ফ্যাক্টর রেটিং মেথড, মোস্ট ওয়াইডলি ইউজ, এটা খুবই কমন একটা জিনিস, মানে ইউজ করা হয় খুবই বেশি, বেসিক্যালি খুবই কমন এটা বলা যেতে পারে, এবং বেশি বেশি এটা ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি মেথড। এটা হয় কি, একটা সিঙ্গেল ফ্যাসিলিটিকে আমরা বের করতে পারি নতুন একটা, এবং এটা কি ডিস্টেন্সের উপর বেস করে এবং কতটুকু ম্যাটেরিয়াল আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাবো এগুলোর উপর বেস করে আমরা কিন্তু এই ধরনের সেন্টার অফ গ্র্যাভিটি মেথডটা করে থাকি। তো ফ্যাক্টর রেটিং মেথডটা খুবই সোজা, আর সেন্টার অফ গ্র্যাভিটি মেথডটাও মানে খুব কঠিন না, এটাও সোজা। এবং দুটা মেথডই হয়তো বা করতে আমাদের হয়তো বা 15-20 মিনিট লাগবে, এটুকুই আসলে লাগবে, এবং দুটাই আসলে মানে দেখার পরে মনে হবে যে এটা কি এত সোজা কিভাবে হতে পারে। ঠিক আছে, মানে এটা কিছুই না, কিছু আমরা ওয়েটেড দিয়ে জাস্ট গুণ করে একটা ভ্যালু বের করার চেষ্টা করি, যে আমাদের আসলে ফাইনালি আমাদের এই সিস্টেমটা বা আমাদের অপারেশনস এর কস্টিংটা বা কি ধরনের কোনটার জন্য আমার ভালো হবে। এবং সার্ভিস ওরিয়েন্টেড এর ক্ষেত্রে আমরা যখন সার্ভিসের ক্ষেত্রে হবে, সার্ভিসের ক্ষেত্রে কিন্তু কাস্টমারের সাথে খুব কানেক্টেড থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে কাস্টমারের সাথে কানেক্টেড যদি না থাকতে পারি তাহলে সার্ভিস অর্গানাইজেশনের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য সার্ভিস অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা কাস্টমারের কাছে যত কাছে থাকা যায় তত ভালো হবে আমাদের জন্য। এই মোটামুটি। তো আমরা ফ্যাক্টর রেটিং মেথডটা দেখি চলো। ফ্যাক্টর রেটিং মেথডে আসলে কি হয়, আহ প্রথমে আমি কিছু অংশ মুছে দেই, এখানে দেখে একটু কমপ্লিকেটেড লাগতে পারে। দেখো এইটা হচ্ছে ওয়েটেড স্কোর, এটা আমরা লাস্টে ক্যালকুলেট করব, এটা এখন আপাতত আমাদের দরকার নাই। কোশ্চেনে তোমাদের এই ফ্যাক্টরস গুলা এবং ওয়েট গুলা দেওয়া থাকবে, আর তোমাকে প্রতিটা অল্টারনেটিভস, এই যে অল্টারনেটিভস এখানে হচ্ছে এটা 1, সরি এটা তো এটা হচ্ছে অল্টারনেটিভস 1 এবং অল্টারনেটিভস 2, মানে দুটো অল্টারনেটিভস আছে, এবং দুটো অল্টারনেটিভস সাপেক্ষে আমরা কিন্তু কিছু স্কোর করেছি। এই স্কোরটা আসলে বিভিন্ন ভাবে করা যায়, 0 থেকে 10-এর মধ্যে করা যায়, 0 থেকে 100-এর মধ্যে করা যায়। ঠিক আছে, আবার পার্সেন্টেজ দিয়েও করা যায়, তবে এটা 0 থেকে 100টা খুব বেশি বহুল প্রচলিত। 0 থেকে 10-এর মধ্যেও করা যায়, এটাও খুব বেশি ব্যবহার করা হয়। 0 থেকে 5-এর মধ্যে করা যায়। আর এটা হচ্ছে ফ্যাক্টরস। এই ফ্যাক্টরস গুলা নিয়ে এতক্ষণ যে কথা বললাম সেগুলো হচ্ছে সেই ফ্যাক্টরস। এই ফ্যাক্টরস গুলা নিয়ে এখন আমি আবার একটু যদি বলি, বিভিন্ন ইন্ডাস্ট্রির কিন্তু রিকোয়ারমেন্ট বা কিন্তু বিভিন্ন রকম হয়, ঠিক কি না? আচ্ছা, আমি বাংলাদেশের বিজনেসের ক্ষেত্রে দুটা নাম, ইন্ডাস্ট্রি বলা যাবে না, জাস্ট একটা ফাস্ট ফুড টাইপের আর কি, বিএফসি, হ্যাঁ, আর সিপি, নাম শুনেছো না দুটাই? জি স্যার। এই দুটা ফ্যাক্টরি বলো বা দুটা ফাস্টফুড একটা প্রডিউসিং ইন্ডাস্ট্রি বলতে পারি, বা যেটাই বলি, বা দুটা ফাস্টফুড সব বলি, দুটারই কিন্তু প্রোডাক্ট কিন্তু নিয়ারলি সেম। জি স্যার। চিকেন ফ্রাই প্রোডাক্ট, চিকেন দিয়ে ফ্রাই তারা কিছু চিকেন ফ্রাই বা আদার্স কিছু টাইপের জি প্রোডাক্টস স্যার। বানায়। আচ্ছা, ফ্রাইড আইটেম। তো প্রশ্ন হচ্ছে দুটার কি লোকেশনের ফ্যাক্টরস কনসিডারেশন কি একই হবে? একই হওয়ার কথা একই না। প্রোডাক্ট যেহেতু একই হওয়ার কথা, কিন্তু না তারা তো না এক না করেনি। না, আসলে এক না, রিকোয়ারমেন্ট ফ্যাক্টরস আলাদা। বিএফসি যখন চিন্তা করে তখন তাদের স্ট্র্যাটেজি এরকম হয় যে একটা বড় লোকেশন হবে যেখানে আমার সাথে 20-30 জন কাস্টমার এসে বসে খেতে পারে, জি স্যার। বা 50 জন বসে খেতে পারে, একটা সুন্দর লেআউট করে সেখানে বসানোর ব্যবস্থা আছে। বাট ইন কেস অফ সিপি তাদের কিন্তু এই ধরনের রিকোয়ারমেন্ট নাই। তাদের চিন্তা হচ্ছে আমরা ছোট ছোট দোকান দিতে পারলে হবে, আমাদের দরকার হচ্ছে ছোট দোকান, কম খরচে, ছোট একটা গুড লোকেশনে আমি যদি দোকানটা বসাতে পারি, আমরা প্রোডাক্ট সেল করলে আমরা প্রফিট বেশি করতে পারবো। কারণ সিপির ক্ষেত্রে ওদের যে এমন থাকে, অধিকাংশ সিপির মধ্যে অনেক সময় থাকে কি বসার জায়গাও নাই।
জি স্যার, আর তারা যাদের বসার জায়গা আছে তাদের হচ্ছে খুবই মানে 2-4টা মানুষ বসতে পারে, কয়েকটা টুল বা কিছু দেওয়া আছে। হ্যাঁ, এরকম। কিন্তু বিএফসি এর ক্ষেত্রে কিন্তু একই জিনিস না। আমি আরো একটা জিনিস বলি, এই ফ্যাক্টর গুলা নিয়ে কথা বলবো বলে এগুলা বলছি, কারণ এটা কিন্তু আবার যদি বলি বাংলাদেশের আরো দুটা ইন্ডাস্ট্রি বা যারা হচ্ছে ফ্যাশনের ক্ষেত্রে যদি বলি, একটা হচ্ছে আড়ং। আড়ং এর বানান কি? এ আর ও এনজি। এনজি নাকি আরো কিছু আছে? না স্যার। আমার মনে হচ্ছে একটা ইউ আছে। আচ্ছা হলো আড়ং বা অ্যারাউন্ড সেটাই হোক। আড়ং বলার উদ্দেশ্য আড়ং। ঠিক আছে, একটা এ মনে হয় সামনে ছিল মনে হয়, যাই হোক এরকম। তো এখন আড়ং একটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বলা যায় একটা বিশাল বড় একটা, মানে এদের প্রোডাক্টটাই শেষ নাই, বিশাল। উইন্টার রেসপেক্ট অফ আড়ং, আমরা যদি বলি যে নর্মাল ছোট টাইপের যে দোকানগুলা, ইজি ইজি টি শার্টের নাম কম বেশি আমরা সবাই চিনি, আমরা যারা স্টুডেন্টস, কারণ এখানে খুব কম দামের মধ্যে ভালো কোয়ালিটির টি শার্ট বা শার্ট পাওয়া যায়, মানে যেটা এফোর্ড করা পসিবল, তাই না? এখন প্রশ্ন হচ্ছে দুটার ক্ষেত্রে কি তাদের লোকেশনের রিকোয়ারমেন্ট কি একই টাইপ? না স্যার। আচ্ছা, দেখো আরং যে ইন্ডাস্ট্রি গুলা তাদের যে লোকেশন গুলা চুজ করে, তাদের রিকোয়ারমেন্ট থাকে কি একটা বিল্ডিং পুরাটা নিয়ে নেবে, 4 তলা 5 তলা পুরাটা। জি আরং এর স্যার। আসাদ গেট থেকে শুরু করে সবগুলাই দেখো একই টাইপ, ঠিক আছে? উত্তরাটা দেখো সেম, 5 তলা বা 6 তলা পুরাটাই কিন্তু ওদের। আচ্ছা, আসাদ গেটটা তাই। আর কোনটা আছে? গুলশানেরটা না একটা আছে, বসুন্ধরা সিটিতে ওরা 4টা বা 3টা 4টা ফ্লোর নেওয়া, ওটাও তাই, সেম টাইপ। আচ্ছা, বাট ইন কেস অফ ইজি সেটা কি তাই? ওরা দেখবো ভালোই একটা বড় লোকেশন নাই, বাট স্টিল তারা কিন্তু ছোট একটা পরিসরে থাকতেই পছন্দ করে, বেশি বড় করার মানে তারা আসলে করে না আসলে। এখন ইজি যাও বড় হয়েছে, আমি যখন ছাত্র ছিলাম বা স্কুল গোয়িং বা কলেজ গোয়িং বলবো, ইজি ব্র্যান্ডটা শুরুটা কিন্তু আসলে শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে। এখন তোমরা জানতে পারো নাও জানতে পারো, এবং ওখানে ছোট্ট একটা দোকান ছিল, যেখানে দোকানে হয়তো বা ম্যাক্সিমাম 7-8 জন ঢুকতে পারে, ঠিক আছে? এখন ওখানে ওরা শুধু টি শার্ট বানাতো, হ্যাঁ, পোলো টি শার্ট আর নর্মাল টি শার্ট গুলা বানাতো। তো ওরা এখন বড় হয়েছে হোয়াট এভার, তারপর স্টিল কিন্তু ওরা আড়ং এর মতো ওদের রিকোয়ারমেন্ট কি সেম বা ফ্যাক্টরস কি সেম? ওরা প্রাইম লোকেশন চায়, কিন্তু ওদের কি এরকম 5 তলা 6 তলা দরকার আছে কোনো দেখেছো? না স্যার। দেখবা না। তাহলে কিন্তু আমি যেটা বলতে যাচ্ছিলাম আসলে, এগুলো বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এটা কিন্তু ফ্যাক্টরি টু ফ্যাক্টরি বা কোম্পানি টু কোম্পানি প্রোডাক্ট একই হলেও ভ্যারি করে রিকোয়ারমেন্ট অনুযায়ী। এই ফ্যাক্টরস গুলা কি হতো কি ভ্যারি করে। এই এই ফ্যাক্টরস গুলা নিয়ে এবার কথা বলবো। আগেই বলেছিলাম, দেখো ফ্যাক্টরস গুলো এবার মিলাই দেখার চেষ্টা করো। মানে এই কয়টা ফ্যাক্টরস মানে আসলে এই কয়টা না, এর বেশি কমও হতে পারে। তো একটা হচ্ছে প্রক্সিমিটি টু কাস্টমার, মানে কাস্টমারের কাছাকাছি কোন, এখানে দুটো অল্টারনেটিভস আছে, এই একটা অল্টারনেটিভস, এই একটা অল্টারনেটিভস, ঠিক আছে? এখন প্রথমটা বলছে কি কাস্টমারের থেকে কাছাকাছি কোনটা ভালো। তো দেখো একটা হচ্ছে স্কোর 100, একটা হচ্ছে 60, কোনটা ভালো বলো তো? অল্টারনেটিভস 1 ভালো না এখানে? জি স্যার। এখানে অল্টারনেটিভস 1 ভালো। স্যার। আচ্ছা, ট্রাফিক ভলিউম, মানে যেখানে ট্রাফিকের কোয়ান্টিটি কি ধরনের, ওখানে ট্রাফিক পাওয়া যাবে কিনা। এই ওয়েটেড এর কথাটা পরে বলি, প্রায়োরিটি দেওয়ার জন্য ওয়েটার আমরা ইউজ করি, সেটা পরে তারপরে বলছি। 100-র কথাটা কি বললেন স্যার, বুঝি নাই। মানে এটা হচ্ছে আমরা 0 থেকে 100-র মধ্যে রেটিং করেছি আর কি, প্রক্সিমিটি টু কাস্টমারের ক্ষেত্রে। মানে দুটো অল্টারনেটিভস 1 বা 2, আমি অথবা দুটা নামও দিতে পারি। মনে করে বললাম বনানী আর গুলশান দিয়ে দিলাম, সমস্যা নেই। বা দুটা ইন্ডাস্ট্রি, দুটা জায়গা, লোকেশন, এটা অল্টারনেটিভস 1 হচ্ছে একটা জায়গা, অল্টারনেটিভস 2 হচ্ছে আরেকটা জায়গা। তো দুটা জায়গাকে আমি কাস্টমারের কাছাকাছি চিন্তা করছি যে কোনটা ভালো। দেখছি যে 0 থেকে আমি 100-তে 100 দিয়েছি হচ্ছে অল্টারনেটিভস 1 এর মধ্যে। মানে এটা হচ্ছে, মানে তুমি তোমার অনুযায়ী তুমি দিবা, এখানে জাস্ট করে দেওয়া আছে, আমি অঙ্কটা করে দেখাবো। কিন্তু এই স্কোরটা কিভাবে দিতে হয় এটা তোমার সাইকোলজিক্যাল ইম্প্যাক্টের উপরে, যে তুমি কিভাবে দিতে চাচ্ছ, কোনটা তোমার জন্য ভালো হবে মনে হবে, ঠিক আছে? যেমন তোমার এখন মানে প্রক্সিমিটি টু কাস্টমার বোঝায়, মনে করো আহ তুমি তুমি যদি বিএফটির ক্যাম্পাসে থাকো, মানে ক্যাম্পাসে পড়াশোনা করো, তাহলে তোমার লোকেশনের জন্য কিন্তু বিএফটির কাছাকাছি যদি লোকেশন হয়, সেক্ষেত্রে মিরপুর অথবা উত্তরা 10 নম্বর, বা হতে পারে এদিকে কি যেন আছে, এই যে 10 নম্বর সেক্টরের শেষের মাথায় যেগুলা কি যেন বলে, জায়গার নামই তো ভুলে গেলাম। তো ওই জায়গাগুলো তোমার জন্য কি প্রক্সিমিটি কাস্টমার হবে, নাকি বনানী কাছে হবে? স্যার মিরপুরের গুলি ওই মিরপুর দিকটা হবে। কাছাকাছি হবে না? জি স্যার। তাহলে মিরপুরের স্কোর কি বেশি হবে, না বনানীর স্কোর বেশি হবে? মিরপুরের স্কোর হ্যাঁ, বেশি। এইভাবেই আমরা অল্টারনেটিভসটা বেশি বা কম দিয়েছি। মনে করো প্রথমটা কাস্টমারের খুব কাছাকাছি, এই জন্য ওটা বেশি পেয়েছে, এবং পরেরটা কম পেয়েছে। ট্রাফিক ভলিউম, যে দুই জায়গায় ট্রান্সপোর্টেশনের ফ্যাসিলিটিস গুলা কি ধরনের, সেটাও দেখছি দুটার ক্ষেত্রে আসলে একই, খুব বেশি পার্থক্য নাই। কিন্তু কস্টিং এর ব্যাপারে দেখো, প্রথমটাতে কস্টিংটা কি
একরকম স্কোর দিয়েছি পরেরটা। আচ্ছা বলো তো প্রথমটায় কস্টিং বেশি না পরেরটায় কস্টিং বেশি? একটা স্কোর দিয়েছি 70, একটা দিয়েছি 90, কোনটায় কস্টিং বেশি? স্যার 2 নাম্বারটা স্যার। হ্যাঁ, কেন বলো তো? কস্টিং ওইখানে আমার বেশি ভুল হয়েছে বেশি। বলে আমি স্কোর খারাপ দিয়েছি, এটা তো আমার জন্য খারাপ, জি স্যার। তাই না? এরকম দিয়েছে। আচ্ছা সাইজের ব্যাপার, যে যে লোকেশনটা নিব সেই লোকেশনটা সাইজটা সব জায়গায় একরকম হবে না। বিএফটি ক্যাম্পাসের কথাই বলি, সব জায়গায় কি এরকম শেপের জায়গা পেতো তারা? ডেফিনেটলি না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের শেপের প্রোডাক্ট পাওয়া যেতে পারে, এর বাইরে এটা কিন্তু আসলেই স্বাভাবিক। আচ্ছা সাইজের ব্যাপারে এখানে দেখতে পাচ্ছি দুটা আছে, তাহলে সাইজ কোনটা বড় বলো তো? স্যার সাইজ বড় 2 নাম্বারটা স্যার। হ্যাঁ এটা সাইজ বড়, আবার কস্টিং এর দিকে এটা ভালো, এটা ওভারঅল সমান সমান। হ্যাঁ, আর এটা আবার কিন্তু এটা ভালো, কস্টিং মানে কাস্টমারের দিক দিয়ে ওটা ভালো। আচ্ছা লেআউট, যে আমার যে জায়গাটা আছে তার সাথে কিন্তু লেআউটটা অনেক ডিপেন্ড করে, তাই না? সব জায়গায় কি একই রকম লেআউট করা যায়? আমি লেআউট শিখে ফেলেছি, তো আমরা এখন বোঝার কথা, লেআউট সব জায়গায় একরকম করা যায় না। তো লেআউটের দিক দিয়ে কোনটা ভালো বলো তো আমাদের? অল্টারনেটিভস 2 টু নাম্বারটা স্যার। ভালো। আবার কস্টিং এর যদি বলি, অপারেটিং কস্টিং, সেক্ষেত্রে আবার কোনটা ভালো? 2 কস্টিং নাম্বার। কোনটাই বেশি? 2 নাম্বারটাই স্যার। এক নম্বরটা ভালো এক স্যার। নাম্বারটাই বেশি স্যার। এক নাম্বারটাই কস্টিং বেশি, দুই নাম্বারটা আসলে আমাদের ভালো স্যার। কস্টিং কম, এই জন্য আমরা স্কোর বেশি দিয়েছি। এইভাবে আমরা জাস্ট কি করলাম, স্কোর গুলা দিয়েছি। এখন প্রশ্ন আসি ওয়েটেড। এই যে ফ্যাক্টরস গুলা সবগুলা কিন্তু আমাদের রিকোয়ারমেন্টের লিস্টে একদিকে থাকে না। আমাদের লোকেশনের দিক দিয়ে আমি আগেই বলেছি, সবার দিকে আগে থাকে কি আমার কোনটা বাজেট ফ্রেন্ডলি, মানে কস্টিং আমার কোনটা কম লাগবে। এখন অনেকের ক্ষেত্রে কস্টিং না হয়, অনেকের ক্ষেত্রে লোকেশন অনেক বড় ফ্যাক্টর হতে পারে, বা লেআউট হতে পারে না? তো যার যেটা বেশি প্রায়োরিটি দিতে চায় তার ওয়েট শেষ তত সেটা কি করবে, বেশি দিবে। দেখো এখানে কস্টিং এর ক্ষেত্রে যদি বলি রেন্টাল কস্টিং বা ভাড়ার যে কস্টিংটা, সেক্ষেত্রে কত পার্সেন্ট দেওয়া হয়েছে? 40%। মানে ফুলটার ওয়েটেড হচ্ছে এটাতে 40%। আর ট্রাফিক ভলিউম বা ট্রান্সপোর্টেশন নিয়ে তাদের খুব মাথা ব্যথা নাই, 5% ওয়েটেড দিয়েছে। আবার সাইজের ক্ষেত্রেও 1%, 10%। অপারেটিং কস্টে আবার 15%। এটাও কিন্তু তোমার প্রয়োজন অনুযায়ী ওয়েট গুলা কি হবে, এটা আলাদা হতে পারে। এই ওয়েটগুলো কি হতে পারে, তোমার প্রয়োজন অনুযায়ী এটা কিন্তু চেঞ্জ হতে পারে। তো এই সব আসলে এটা হয়েছে কি, আমাদের যেই ফ্যাক্টরটাকে আমি বেশি প্রায়োরিটি দিতে চাই, মানে বেশি ইভালুয়েশন বা বেশি হিসাবে রাখতে চাই, সেটার আমি ওয়েটটা বেশি দিব। তো এখানে যা কাস্টমার যিনি এটা অল্টারনেটিভ গুলো চুজ করতেছেন, তার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি মনে হয়েছে কি কস্টিং, রেন্টাল কস্টিং তার কাছে রেন্টাল বেশি, এই কস্টিং। জন্য সেটাতে সে ওয়েট বেশি দিয়েছে 40%। আচ্ছা তোমরা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে ওয়েটেড মুভিং অ্যাভারেজ করেছো না? স্যার এটা একটা মেথড ছিল স্যার, ওইভাবে জি স্যার, আবার বলো। ওয়েটেড মুভিং অ্যাভারেজে আসলে কি হয়, আমরা রিসেন্ট ডাটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য ওয়েট বেশি দেই, মনে পড়ছে কিনা? করছিলাম স্যার। আচ্ছা যাই হোক, ওটা দরকার নাই। মোট কথা হচ্ছে আমাদের যেই ফ্যাক্টরস গুলাকে আমি ওয়েট বেশি মানে মানে প্রায়োরিটি বেশি দিতে চাচ্ছি, বা সেটার আমার বেশি দরকার, সেটাকে আমি ওয়েট বেশি দিব। সাপোজ আমার লেআউট বেশি দরকার, তাহলে লেআউটকে আমি বেশি দিতে পারি অন্যগুলা থেকে। হতে পারে না যে এখানে আসলে যে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তা আমাদের এই 6টা ফ্যাক্টরস বা 10টা ফ্যাক্টর যদি থাকে, সবগুলার কি প্রায়োরিটি একই রকম থাকে আমার কাছে? না স্যার, মানুষ তো মানুষ, এটাও কিন্তু কি হয়, ভ্যারি ভ্যারি করে। করে। এখন তাই না, এই ভ্যারি করে তোমার যেটা সবচেয়ে বেশি দরকার সেটার ওয়েটেড সবচেয়ে তুমি কি করবা, বেশি দিবা। ঠিক আছে, তো এখানে কি করেছে, ওয়েটটা কি করেছে, এখানে রেন্টাল কস্টিং এবং অপারেটিং কস্টে ওয়েটটা একটু বেশি, আর বাকিগুলা লেআউটও একটু বেশি, কারণ এটা তো প্ল্যান বসানো গেলে লেআউট একটা বড় ফ্যাক্টর। এইগুলা সবগুলা চিন্তা করে নিয়ে অ্যানালাইসিস করলেন। এখন আসলে কিভাবে হিসাব করব সেটা দেখাচ্ছি। এখানে আমাদের অল্টারনেটিভস কয়টা আছে, 1 আর 2। তাহলে অল্টারনেটিভস 1 আর 2 এর জন্য আমাদের দুইটা ডিফারেন্ট কলাম তৈরি হবে, এবং প্রতিটা কলামে আমরা স্কোরটাকে ক্যালকুলেট করব। কিভাবে, এটাকে বলা হয় ওয়েটেড স্কোর। এটাকে কি বলা হয়, ওয়েটেড স্কোর। ওয়েটেড স্কোর। ওয়েটেড স্কোরটা বের করা খুব সোজা। কিভাবে, আমি যখন অল্টারনেটিভস 1 এর জন্য হিসাব করতে যাব, তখন আমরা অল্টারনেটিভস 1 এর জন্য যে স্কোরটা, সেটা ওয়েটের সাথে গুণ করে দিব। তার মানে দেখো 0.1, এগুলো মুছি তাহলে মনে বুঝতে সুবিধা হবে। আমি আবার বলছি, অল্টারনেটিভস 1 এর যখন স্কোর আমি বের করতে যাব, তখন অল্টারনেটিভস 1 এর স্কোরের সাথে আমি ওয়েট দিয়ে গুণ করে দিব। তাহলে দেখো তো 100 গুণ 0.1, তাহলে কি 10 হয়ে গেল না? জি স্যার। আচ্ছা পয়েন্টটা খেয়াল করো, 80 into 0.05, দ্যাট ইজ 4 না?
স্যার অল্টারনেটিভ 1 এন্ড 2 এই মানগুলো কি দেওয়া থাকবে? এই মানটাগুলো কোশ্চেনে দেওয়া থাকবে। আমি এতক্ষণ যা দেখিয়েছি ঢাকা ছিল যেটা সেটা আমাদের বের করতে হবে। এইগুলা সব কোশ্চেনে দেয়া থাকবে আপাতত পরীক্ষা অঙ্ক করার জন্য, ঠিক আছে? কিন্তু রিয়েল লাইফে করতে গেলে তোমাকে নিজের মতো করে স্কোর করতে হবে। এই জন্য এতগুলো বুঝালাম আর কি জিনিসগুলা। এই ওয়েটেড গুলা স্কোর গুলা বের করা খুব সোজা। তাহলে আমি ফর্মুলার মতো করে লিখে দিই, তাই না? তাহলে কি হবে? ফর্মুলা হচ্ছে যদি বলি আমরা এটা হচ্ছে ওয়েটেড স্কোর ইজ ইকুয়াল টু স্কোর ইনটু ওয়েট, তাই তো? আর এখানে যদি বলি একটু আরো ডিটেলসে যাই তাহলে কি বলবো? এটা অল্টারনেটিভ 1 এর জন্য। তাহলে স্কোরটা কি হবে? কাদের হবে? অল্টারনেটিভ 1 এর স্কোর হবে না এখানে? এই। আর যদি পরেরটা লিখি তাহলে কেমন হবে সেটা? তোমার অল্টারনেটিভ 1 এর জায়গায় 2 বসে যাবে। হ্যাঁ, এই তো বুঝে গেছে, সুন্দর। ফর্মুলাটা লিখে দিলাম, এখন আমরা হিসাবটা করে দেখি। চলো তাহলে রেন্টাল কস্টিং এ যদি বলি তাহলে আমার 40% ইনটু 70 দ্যাট ইজ 28। তারপরে যদি বলি সাইজের ক্ষেত্রে কি হবে? 0.1 ইনটু 86 মানে 8.6। লেআউটের ক্ষেত্রে 0.2 ইনটু 40 দ্যাট ইজ 8। বুঝতে পারছি? এই সব ভ্যালুগুলো আমরা বের করলাম এবং বের করে আমরা এই যে লাস্টেরটা যদি বলি 80 ইনটু 0.15, এইগুলো সব আমরা কিন্তু ভ্যালুগুলা পেয়ে গেলাম। এই যে আমরা ভ্যালুগুলা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আসি পরেরটাতে। তাহলে এগুলো সাম আপ করলে একটা ভ্যালু পেলাম না? সেটা হচ্ছে 70.6। দেখে নিবা এটা মিলে কিনা। পরেরটা কি বের করতে পারবা? জি স্যার। একটু বলো তো, আমরা আগে লিখি, নিজেরা লিখি, তারপরে হয়তো আমরা এটা তো এটা থেকে প্রথমটা ক্ষেত্রে কি হবে? 0.6 না 0.6 না 6, শুধু 6। জি স্যার। তারপরটা 4, স্যার তারপরটা হলো 0.2। তারপরটা 0.2 শিওর? না শুধু তো, না স্যার, না স্যার 0.2 না, 0.2 না, শুধু 2 হবে। তো 36 36 না? 4 হবে স্যার তারপরটা। এটা মুছি, এগুলো মনে হয় বুঝতে কনফিউশন ক্রিয়েট করছে। শুধু অল্টারনেটিভ 2 এর দিকে তাকাও। জি স্যার। এই যে এটা 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 হচ্ছে 36, এই যে। তো তারপরটা হচ্ছে 9.2। হ্যাঁ 9.2, এই যে বুঝে গেছি আমরা মোটামুটি। আর মনে হয় এই ডিটেলস বলার দরকার নেই, আমার মনে হয় এখন আমরা বুঝবো। এখন এটা মুছে দিচ্ছি এবং আমরা সাম আপ করে পেলাম কত? 82.7। তাহলে আমার ক্ষেত্রে কোন লোকেশনটা চুজ করা উচিত হবে? স্যার ইজ 2 স্যার। হ্যাঁ, আমাদের এটা সিলেক্ট করা উচিত হবে। জিনিসটা কি খুব কঠিন? পরীক্ষাতে তোমাদের এই টেবিলটা দেয়া থাকবে, ওয়েটেড স্কোরটা তোমাদের বের করতে হবে। এখানে যদি 4টা 5টাও আসে খুব কঠিন লাগার কথা না, পারা যাবে। কনফিউশন আছে। এখন যদি হয় এমন হয় ওয়েটেড দুটা স্কোর একই হয়ে গেল, হতে পারে, তাহলে কি করবো? আমরা বলতে পারি যে অল্টারনেটিভ 2 অথবা 3 কে আমরা সিলেক্ট করতে পারি। যদি 3-4টা আসলো, 3টা থেকে 2 আর 3 এর হয়তো বা স্কোর একই হয়ে গেছে, হতে পারে। এই আর কি, বুঝতে পারলাম? কোনো প্রশ্ন আছে? অপারেটিং কস্ট এখানে 9 অল্টারনেটিভ 1 এর হলো 80 আর অল্টারনেটিভ 2 এর হলো 90। 90 ওটা কি কস্ট কম পড়ছে এর জন্য রেটিংটা বেশি দেওয়া হয়েছে? কোনটা কথা বলছো আবার বলো, আমি বুঝতে পাইনি, আবার বলবে? অপারেটিং কস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা। জি স্যার, যেটা মানে সেকেন্ড অল্টারনেটিভ 2 এর কি কস্ট কম পড়ছে এর জন্য আমরা রেটিংটা বেশি দিছি। মানে যেটা আমার জন্য ভালো হবে সেটাতে আমি স্কোর বেশি দিব, এইভাবে করা হচ্ছে আর কি। কস্ট কমলে আমার জন্য ভালো, মানে যে আমার জন্য, মানে যে ডিসিশন নিচ্ছে তার জন্য বলছি।
জি স্যার, থ্যাংক ইউ। স্যার ওয়েট স্কোর যেটা টোটাল যেটা বেশি হবে সেটাই কি আমরা নিব? হ্যাঁ, যেটার ওয়েট বেশি হবে সেটা আমরা চুজ করব। চুজ করবো স্যার। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, মানে সাম আপ করে ওয়েটেড সাম, যে ওয়েটেড সাম অফ যে স্কোরটা যেটা বেশি হবে সেটা আমরা চুজ করবো। এবং আমি আবার বললাম যে যেটা যদি এমন হয় দুটা সমান হয়ে যায়, মানে সবচেয়ে বেশি যে দুটা ওটাও সমান, তাহলে ওই দুটা কিন্তু আমরা চুজ করতে পারি। এভাবে আসতে পারে স্যার আর কি। সেক্ষেত্রে কি দুইটাই চুজ করবো? হ্যাঁ, দুইটাই? না দুইটাই মানে আমি এভাবে বলতে পারি, লাস্টে তো সিদ্ধান্ত হবে তোমার। তো আমি বলতে পারি ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করে বলতে পারি এই দুটাই আমার জন্য ভালো। এখন ফাইনালি কোনটা নিবা সেটা পরে ব্যাপার। ও বলতে পারো ও যে আচ্ছা। দুটাই চুজ করা যেতে পারে এবং আমি এটা চুজ করেছি, সেটা কোনো ভুল না। হ্যাঁ, অথবা দুটা চুজ করেছি সেটাই অ্যান্সার, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এইটা মোটামুটি বুঝতে পারলাম। জি স্যার। এরপরে জি হচ্ছে স্যার। ফ্যাক্ট, আমাদের এটা খুবই সোজা। এরপরে হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি মেথড। আচ্ছা, এখানে আছে আসলে ঘটনা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি মেথড আমরা যখন করব, আমরা আগের স্লাইডে কিন্তু লেখা ছিল জিনিসটা, আমি আবার একটু রিপিট করি, চলো ওখানে যাই। এই যে বড় এই পয়েন্টটা যদি লোকেটিং এ সিঙ্গেল ফ্যাসিলিটি, এখানে নতুন একটা আমি ফ্যাসিলিটি সিলেক্ট করব, যেই ফ্যাসিলিটির মাধ্যমে আমরা এক্সিস্টিং ফ্যাসিলিটি থেকে, এবং আমি যেই জায়গায় ম্যাটেরিয়াল গুলাকে ডিস্ট্রিবিউট করবো, গুডস গুলাকে, মানে আমার র মেটেরিয়াল বা বিভিন্ন গুডস কে আমি শিপমেন্ট করবো বা পাঠাবো, সেই সবগুলা ডিস্টেন্স থেকে এটা অপটিমাম হবে, মানে মাঝামাঝি হবে। এইভাবে করা হয়। আমি একটা এক্সাম্পল দিলে আর জিনিসটা ক্লিয়ার হবে। তো এখানে কিছু ইয়ে দেওয়া আছে, এটা একটু পরে বলছি, আগে আমি একটা এক্সাম্পল দিই। আচ্ছা, মনে করো তোমার একটা প্ল্যান্ট বা ফ্যাক্টরি এখানে, সেটার লোকেশনের নাম দিলাম আমি হয়তোবা উত্তরা। এখন উত্তরা থেকে তুমি ম্যাটেরিয়াল গুলা বিভিন্ন জায়গাতে পাঠাও। হ্যাঁ, হতে পারে একটা ম্যাটেরিয়াল যায় হচ্ছে রাজশাহীতে যায়। আচ্ছা, একটা ম্যাটেরিয়াল যায় হচ্ছে হয়তোবা চট্টগ্রামে। আচ্ছা, আরেকটা ম্যাটেরিয়াল যায় হচ্ছে ঢাকার শেষ মাথা যদি বলি সায়দাবাদ। তো ব্যাপারটা হচ্ছে তোমার ওয়্যার হাউসে 1000টা প্রোডাক্ট তুমি বানাও। ঠিক আছে, 1000টা প্রোডাক্ট বানাও, বানিয়ে তুমি এই 3টা জায়গাতে এই প্রোডাক্ট গুলাকে কি করো, পাঠাও। এখন রাজশাহীতে তুমি মনে করো পাঠাও হচ্ছে 500 কোয়ান্টিটি। কত পাঠাও? 500 কোয়ান্টিটি। আর যদি বলি আমরা সায়দাবাদে, সায়দাবাদে পাঠাও হচ্ছে তুমি 50 পিসেস। আর তুমি তোমার ওয়্যার হাউস থেকে, ওয়্যার হাউস বা তোমার প্ল্যান যেটাই বলি, সেই প্ল্যান থেকে চিটাগং এ পাঠাও বাকি 450 কোয়ান্টিটি। বুঝতে পারছি? এখন তুমি চাচ্ছ যে এই যে 3 জায়গায় পাঠায় আমার ট্রান্সপোর্টেশন কস্টিংটা অনেক কি হচ্ছে, বেশি। বেশি হচ্ছে। তো তুমি চাচ্ছ যে ফাইন, আমি এই সবগুলা ম্যাটেরিয়াল গুলাকে বানিয়ে একটা ওয়্যার হাউস এ পাঠাই দিব। ডিস্ট্রিবিউশন ওয়্যার হাউস বলা যেতে পারে। ওই ওয়্যার হাউস থেকে ম্যাটেরিয়াল গুলাকে আমি কি করব, প্রয়োজন মতো শিফট করা হবে। বুঝতে পারছি? মনে করো এই তুমি অ্যানালাইসিস করলা, কিভাবে করলা, তোমার কাছে মনে হচ্ছে যে দুইটা জায়গা সবগুলোর মাঝখানে এই জায়গায় ওয়্যার হাউসটা হলে আমার জন্য কি হবে, ভালো হবে। এটা মুছে গেল। মনে করো এই হচ্ছে আমাদের নতুন ওয়্যার হাউস। এখন এই ওয়্যার হাউস থেকে আমরা কি করতে যাচ্ছি, প্রোডাক্ট গুলো পাঠাতে যাচ্ছি। তাহলে কি হবে, তোমার উত্তরার প্ল্যান্ট থেকে প্রথমে তোমরা সবগুলা ম্যাটেরিয়াল মানে 1000 ম্যাটেরিয়াল এই ওয়্যার হাউসে বা ডিস্ট্রিবিউশন সেন্টারে কি করবা, পাঠিয়ে দিবা। তারপর এখান থেকে এখানে যাবে, এখানে যাবে, আর এখানে যাবে। বুঝতে পারছি? এরকম চাচ্ছি আমরা। কেন এরকম চাচ্ছি, কারণ এখানে 3 ধরনের ম্যাটেরিয়াল ট্রান্সপোর্টেশন মুড ইউজ করতে বলা হচ্ছে। কিন্তু হতে পারে সেন্ট্রাল ভাবে ওখানে পাঠিয়ে দেওয়ার পরে ওখান থেকে আমরা ছোট ছোট লরিতে করে পাঠিয়ে দিতে পারবো, তাহলে আমাদের কস্টিং হয়তোবা কমও হতে পারে, বা ট্রান্সপোর্টেশন কস্টিং হয়তোবা অপটিমাম হবে। এরকম একটা অ্যানালাইসিস বলার জন্য এটা বোঝাতে চাইলাম। তো এই যে আমরা যে প্রতিটা জায়গার কথা বললাম, এই প্রতিটা লোকেশনের আসলে এখানে আমরা জিওমেট্রিক একটা লোকেশন দেওয়া আছে, মানে জিওমেট্রিক লোকেশন, বা খুব সহজ ভাষায় যদি বলি সেটা হচ্ছে এই যে ছোটবেলায় লিখতাম না আমরা এক্স কমা ওয়াই,
বুঝতে পারছি? এখানেও প্ল্যান্টের লোকেশন গুলো এইভাবে দেওয়া আছে, মানে এক্স এক্সিসে কত, আমার ম্যাপ অনুযায়ী ম্যাপ যদি করি, ম্যাপিং করি, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসে ডাটাগুলো দেওয়া আছে। আমি কি বুঝাতে পারলাম? ঠিক আছে, এটা পরের স্লাইডে ক্লিয়ার হবে। এই কনসেপ্টটা বুঝেছি কিনা, আমরা কিভাবে ম্যাটেরিয়াল গুলোকে সেন্ড করি? জি স্যার। আচ্ছা, ওকে, এটাও মুছে দিচ্ছি, আমরা পরের স্লাইডে যাই, তাহলে ক্লিয়ার হবে। এটা হচ্ছে আমাদের ওভারঅল প্ল্যান্ট এবং ফ্যাসিলিটিস গুলা। খেয়াল করো, এখানে দেখতেই পাচ্ছি সেম অ্যাগেন, এখানে প্রতিটা প্ল্যান্টের লোকেশন দেওয়া আছে, এবং এই যে প্রথম ভ্যালুটা হচ্ছে আমাদের এক্স এবং পরেরটা হচ্ছে ওয়াই। মানে খেয়াল করো, যদি আমি প্ল্যান্টের লোকেশন বলি, তাহলে এক্স এক্সিসে কত আসবে, সেটা 325। দেখো তো, এক্স এক্সিসে 325, আর ওয়াই এক্সিসে কত আসবে? মানে একবারে সোজা ভাষায় যদি বলি, সেই ছোটবেলার গ্রাফের মতো করে বসাই নেওয়া হয়েছে নাকি, কোনো কমপ্লেক্সই নাই, সবগুলা এভাবে পুট করানো হয়েছে। এর কথা যদি বলি, এক্স এক্সিসে 25 আর ওয়াই এক্সিসে 450, দেখো তাই আছে, এইভাবে এগুলাকে পুট করানো হয়েছে। আমি এখন চাচ্ছি এই যে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হবে, এখানে হয়েছে কি, এই প্ল্যান্টের মধ্যে আমাদের 1500টা প্রোডাক্ট আমরা কি করছি, বানিয়েছি। এই 1500টা প্রোডাক্ট এই 4টা ডিস্ট্রিবিউশন প্লেসে আমি কি করব, বিভিন্ন কোয়ান্টিটিতে পাঠাবো। ডিস্ট্রিবিউশন এ তে যাবে 450, ডিস্ট্রিবিউটর বি তে যাবে হচ্ছে 350, ডিস্ট্রিবিউটর সি তে যাবে 250, ডিস্ট্রিবিউটর ডি তে যাবে হচ্ছে 450, এইভাবে আর কি। আমরা মোটামুটি কি বুঝতে পারলাম ব্যাপারটা? জি স্যার। তার মানে আমরা চাচ্ছি নতুন একটা ফ্যাসিলিটি খুঁজে বের করতে, মানে মনে করো চোখের আন্দাজে এটা এই জায়গায় হলে ভালো হয়, কথার কথা। তাহলে এই জায়গাটা হলে এই জায়গার লোকেশনটা আমার জানতে হবে না? লোকেশনটা আসলে মানে তার এক্স এক্সিস আর ওয়াই এক্সিস আমাদের জানতে হবে না? সেটাই আমরা আসলে বের করতে যাচ্ছি। এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি মানে কি, ভরকেন্দ্র না? জি স্যার, বুঝতে এই পারছি জন্য এবার। এটার একটা মধ্যবিন্দু বের করার চেষ্টা করবো। আমরা কিভাবে বের করি, আমাদের টার্গেট আসলে কি, সি এক্স সি ওয়াই টাকে বের করা। এটা স্যার হচ্ছে আমাদের সবগুলি পুট করতে হবে স্যার। সবগুলা পুট করে স্যার দাগ দিতে হবে স্যার। দাগ দিতে হবে না, দাগের মতোই একটা কিছু করব। এখানে আসলে কি, যেখানে যার ম্যাটেরিয়াল আছে সেই অনুযায়ী প্রায়োরিটি একটা ব্যাপার আছে, তো সেই এখানে আমরা গুণ করব, একটা প্রায়োরিটি দিয়ে গুণ করব। আমরা দেখি, দেখলে বুঝে ফেলবো। তো মানে মোট কথা আমাদের এই যে নতুন প্ল্যানটা আমাদের কি বের করতে হবে, এই লোকেশনের প্লেসটা, মানে এক্স এক্স আর ওয়াই এক্স এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা ভালো করে বুঝো, আমি একটা জিনিস একটু মার্ক করে দিচ্ছি। এই অংশটা, এই যে 325 তারপরে 25, মানে প্রথম যে অংশগুলো, এগুলো কিসের অংশ বলো তো? এক্স এক্সিস এর এক্স এর ভ্যালু না? এক্স এর ভ্যালু না? জি স্যার। আর এই পরেরটা কি, ওয়াই এর ভ্যালু না? জি স্যার। এটুকু বুঝলেই হবে। আর এই ভ্যালুগুলো কিসের বলো তো? এগুলো হচ্ছে প্রতিটা প্ল্যান্টের বিভিন্ন কতটুকু রিকোয়ারমেন্ট। করে যাবে স্যার? হ্যাঁ, রিকোয়ারমেন্ট মানে কার কাছে কতটুকু ম্যাটেরিয়াল থাকবে বা রাখা লাগবে, ব্যাপারটা এরকম না? জি স্যার। এটুকু বুঝলে আমরা মোটামুটি এই ইয়েটা করে ফেলতে পারবো আর কি, এই ম্যাথটা করে ফেলতে পারবো। এখন ফর্মুলার দিকে যাব, ফর্মুলা দেখে ভয় পাওয়ার কিছু নাই, ফর্মুলাটা খুব কঠিন না। ঠিক আছে, আর কঠিন হলে লাগলে আমি সহজ করে দেবো, চিন্তা কিছু নাই। দেখি কঠিন লাগতেছে? ওই যে দাগাদাগি দেখে স্যার কঠিন লাগতেছে। দাগাদাগি না সামেশের চিহ্ন দেখে ভয় পাইছো? ইঞ্জিনিয়ারদের আসলে সবচেয়ে বড় ভয় হচ্ছে সামেশের চিহ্ন। যদি সায়েন্সের স্টুডেন্ট, সামেশের চিহ্ন দিলে কেমন যেন হাত পা কাঁপা শুরু হয়ে যায়। আমি বুঝাই দিচ্ছি। আসলে আমরা যে ওই যে বললাম না, প্রতিটা কম্পোনেন্টের যে রিকোয়ারমেন্ট বলেছিলাম না, জি স্যার। সেটা হচ্ছে আসলে আমাদের ওই রিকোয়ারমেন্ট গুলো। এখানে হচ্ছে ওই কোয়ান্টিটি, এটা হচ্ছে সেই কোয়ান্টিটি গুলা। হ্যাঁ, এটা হচ্ছে কোয়ান্টিটি। আর এই যে ডিআইএক্স, এটা হচ্ছে এক্স এক্সিস এর ভ্যালু। মনে করো আইটা মানে কি, মনে করো প্রথম প্রোডাক্টের জন্য তুমি যখন নিচ্ছ, সেটা হচ্ছে এক্স এর ভ্যালু ইনটু কি হবে, সেই সেই প্রথম প্রোডাক্টটার জন্য রিকোয়ারমেন্ট কতটুকু সেটা গুণফল, প্লাস দ্বিতীয়টার জন্য কি হবে, দ্বিতীয় প্রোডাক্টের জন্য এক্স এর ভ্যালু ইনটু রিকোয়ারমেন্টটা। তৃতীয়টার ক্ষেত্রেও তাই, চতুর্থ পঞ্চম এভাবে সবগুলা গুণ যোগ করতে হবে। আর পরেরটার ক্ষেত্রে যে আমাদের যে নিচে অংশে যেটা আছে ভিআই, মানে এখানে যতগুলা রিকোয়ারমেন্ট বা ডিমান্ড আছে সবগুলা সামেশন। বুঝতে পারলাম? কমপ্লিকেটেড লাগছে? এখানেও এই সূত্রটা একটু মনে রাখো, আমরা অঙ্ক করলে একবারে ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি হবে, শুধু আমরা ওয়াই নিব, ওয়াই এর সাথে ওই জাস্ট রিকোয়ারমেন্ট দিয়ে গুণ করব, এইটুকুই। আর নিচে কি হবে, যতগুলো রিকোয়ারমেন্ট তার সামেশন। মোটামুটি বুঝতে পারলাম?
আচ্ছা, না বুঝলেও চিন্তার কিছু নাই। এখন এই জাস্ট অঙ্কর একটুখানি লিখলে আমার মনে হয় পরিষ্কার হয়ে যাবে। তো এবার লিখি, চলো আমরা আবার এখানে লিখছি। এইখানে আমাদের যে প্রথম অংশ, এটা হচ্ছে আমাদের, এগুলোকে আমরা, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমাদের ডিআইএক্স। ওকে, আই মানে কি, প্রথমে প্ল্যান্টের জন্য, পরে এর জন্য, পরে বির জন্য, এভাবে করে চেঞ্জ হচ্ছে। আর এই পরের অংশটা কি বলতো, ডিআইওয়াই। আর এই বাম পাশে আছে কি আমাদের ভিআই। ক্লিয়ার? এখন আমরা ফর্মুলাতে চলে যাবো, আমাদের ফর্মুলা দরকার নাই, আমরা জাস্ট একটু দেখি। আমরা প্রথমে তাহলে সিএক্স বের করব। সিএক্স এর ক্ষেত্রে ফর্মুলাটা এরকম ছিল, কি ছিল জানো, ডিআইএক্স ইন্টু ভিআই, এরকম করে সামেশন, জি স্যার। তাই না? তাহলে কি হবে দেখো তো, আমি একটু লিখি, তুমি আমার সাথে রেসপন্স করো তোমরা। 325 ইন্টু স্যার 1500 এক্স্যাক্টলি 1500, তারপরে 25 into Into? 450 450, হ্যাঁ সুন্দর, তারপরে 350 plus sorry 350 350 into 350 350 আমার একটু পিসি হ্যাং করলে বিপদ। আচ্ছা, 350 ইন্টু 350, রাইট? জি ওকে, দেন 400 into 400 into 250 250 250, ওকে, দেন 450 into 450 450 ইন্টু, সরি, ইন্টু 450। এটা কিন্তু আমাদের ফর্মুলার লবের অংশটা হয়ে গেল। এখন হরের অংশটা কি ছিল, সামেশন অফ অল ভিআই, তাই না? তার মানে এই যে আমরা সবগুলো এখানে, একসাথে যোগ হবে হ্যাঁ তার মানে 1500 যোগ 400 এই যতগুলো আছে আর কি, তাই না? আমি একবারে যোগ করে দিচ্ছি, 350 তারপরে 250 প্লাস 450, এই তো। জি স্যার আচ্ছা, ওকে, এবার যদি আমরা বলি সিএক্স সিওয়াই বের করতে যদি বলি, পারবা না? সিওয়াই এর ক্ষেত্রে কিন্তু নিচের এই অংশটা কিন্তু সেম, তাই না? শুধুমাত্র ডিআইওয়াই টা চেঞ্জ হ্যাঁ, ডিআইওয়াই টা চেঞ্জ হবে। তাহলে প্রথমে 325 এর জায়গায় এখানে যদি আমরা এর প্রথম আবার লিখি, পুরোটাই লিখি, তাহলে মনে হয় ভালো হবে। মডিফিকেশন করলে হবে কি, অনেকে নাও বুঝতে পারি। তাহলে খেয়াল করো কি হবে, 75 ইন্টু 1500 নাকি, প্লাস 450 450 into 450 ইন্টু 450 প্লাস 400 into 350 400 ইন্টু 350 প্লাস 150 into 50 into 150 ইন্টু 250 250 plus প্লাস 350 into 350 into 450 350 ইন্টু 450 450। মোটামুটি ক্লিয়ার না? একটা ভুল আছে, এই যে সিওয়াই কপি পেস্ট করছি তো, এই এবার ঠিক আছে না? এটা হচ্ছে ওভারঅল ফর্মুলা অনুযায়ী আমাদের আসার কথা। আর আমাদের দুইবারই মানে নিচে ছিল কি, বাই ভিআই, সামেশন অফ ভিআই, মানে এখানে যতগুলো ফ্যাসিলিটিস আছে বা আমাদের ডিমান্ড আছে সেগুলো সামেশন। তো এগুলো যদি লিখে ফেলি, এটা তো সলিউশন তোমরা করতেই পারবে। আমরা জাস্ট মিলাই দেখি আমাদের লেখাটা বা হিসাবটা ঠিক আছে কিনা। সিএক্স টা মিলাই আমরা, চলো 350 ইন্টু 250 ইন্টু 450 350 350 450, হ্যাঁ মনে হয় ঠিক আছে। সিএক্স সিওয়াই টা দেখি, চলো সিওয়াই টা কি ঠিক আছে দেখো তো একটু। সমস্যা নাকি? ঠিক আছে স্যার না ঠিক আছে স্যার না? ঠিক আছে ওকে, তাহলে আমাকে এবার বলো যে এখানে এই সিএক্স আর সিওয়াই এর মান বের করতে পারবো না? জি স্যার এটা এখানে করে দেওয়া আছে, ক্লাসে হলে অবশ্যই আমি করাইতাম। তো এখন তোমরা, আমি আর হিসাবটা যাচ্ছি না, এখানে অ্যান্সারটা এটা আসার কথা, তোমরা একটু মিলাই দেখবা আসে কিনা। তাহলে আমরা ফাইনালি কি বলতে পারি, আমাদের ফাইনাল যে আমরা ভ্যালুটা পেলাম সিএক্স এর ভ্যালু এবং সিওয়াই এর ভ্যালু যদি বলে, আমরা একটু এটাকে মডিফাইড করি, 308,217 বলা যেতে পারে না, যেহেতু মানে একটু বেশি রাউন্ড আপ করলাম, গ্রাফিক্যাল বস যেহেতু, তাই না? জি স্যার আচ্ছা, তাহলে এই ভ্যালুটাকে কি করতে হবে, আমাদের গ্রাফিক্যালি কোন জায়গায় পুট করতে হবে, ওই যে প্রথমে যে ডায়াগ্রামটা এঁকেছিলাম সেটার ভিতরে। ঠিক আছে, বুঝতে পারলাম? চলো এবার দেখি তাহলে ওইটা।
এটা ছিল আমাদের ইনিশিয়ালি, তাই না? ইনিশিয়ালি এটা ছিল না? জি স্যার। এখন আমরা নতুন ফ্যাসিলিটি গুলাকে কোথায় বসাবো? তাহলে 318, সরি 308 হচ্ছে 300 থেকে একটু বেশি এদিকে হবে, তাই না? আর যদি বলি 217, তাহলে হয়তো বা এরকম একটা জায়গাতে হবে, মানে এটা তো আঁকতে পারছি না, দেখ, তাই তো? দাঁড়া, এটা দিয়ে হবে, এই এরকম কিছু একটা জায়গায় হবে। হ্যাঁ, এটা যদি বলি, মানে চোখের আন্দাজে এরকমই তো মনে হচ্ছে নাকি? তা আমরা এটা একটা মানে ইন্ডিকেট করে নিই আগে, তারপরে দেখবো আসলে এই জায়গা মতো বসাইছে কিনা। এটা মুছে দিব, এই যে, তাই না? তাহলে আমাদের নতুন লোকেশন কোথায় হবে? এটা না? আমরা এখানে অ্যানিমেশন করে দেওয়া আছে, দেখো। আমার প্লেসিং মনে ঠিক মতো হয় নাই, ওদের হয়েছে। ঠিক আছে, তাহলে ফাইনালি আমাদের নিউ লোকেশন হচ্ছে এই যে নিউ ফ্যাসিলিটি। এখানে আমরা কি করতে পারি? এখানে আমি নতুন প্ল্যানটা নতুন আমার ফ্যাসিলিটিটা বসাবো, সেখানে আমরা কি করবো? প্ল্যান থেকে সব ম্যাটেরিয়াল এখানে চলে যাবে, তারপর এখান থেকে ডিফারেন্ট জায়গাগুলোতে ডিস্ট্রিবিউশন হবে। মোটামুটি বুঝতে পারলাম? জি স্যার। আমাদের চ্যাপ্টার শেষ, এটা এইটুকু পর্যন্তই থাকবে। এখন যদি 10টা প্ল্যান দিয়ে দিই, ডিস্ট্রিবিউশন জায়গা দিয়ে দিই, পারা যাবে না? জি স্যার। অঙ্কটা কি খুব কঠিন? 2 মার্কের জন্য যথেষ্ট নাকি? 2 মার্কের জন্য যথেষ্ট মাত্র স্যার। আচ্ছা, মার্ক নিয়ে আসলে ভাবতেছি না, কারণ পরীক্ষার আসলে আসল অবস্থা জানি না কি হবে। এখন পড়তে থাকি, পরে ওগুলা নিয়ে পরীক্ষার প্রশ্ন নিয়ে কথা বলবো যখন একটা সিদ্ধান্ত পাবো। তো যাই হোক, এখন ফাইনাল যে কথাটা সেটা হচ্ছে এইখানে আমরা গ্রাফ কয়বার রাখবো? আমরা পুরো অঙ্কটা করে ফেলবো টেবিলটা তুলে, হ্যাঁ, তারপরে সিএক্স সিওয়াই বের করবো, লাস্টে আমি গ্রাফটা আঁকবো, মনে থাকবে? লাস্টে আমি ফুল মানে 4টা বা 10টা যে কয়টা ডিস্ট্রিবিউশন থাকুক সবগুলার প্ল্যান বসিয়ে লাস্টে আমি আমার নতুন ফ্যাসিলিটি যেটা সেই জায়গাটা মার্ক করে দিব। লাস্টে একটা গ্রাফ আঁকলে হবে, মাল্টিপল গ্রাফ আঁকার দরকার নাই। সেকেন্ড কথা হচ্ছে গ্রাফ পেপারে আঁকার প্রয়োজন নাই, এটা নরমালি তোমরা স্কেল দিয়ে মেপেই করতে পারো, এখানে যেমন করা হয়েছে। এবং